আমরা চারজন বসে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম। রাকিব, শাহরিয়ার, সাজিদ আর আমি। আমাদের মধ্যে শাহরিয়ার হলো খেলাপ্রেমিক, ফুটবল ক্লাব বার্সেলোনার চরম ভক্ত। কেউ পুরো সপ্তাহে কোনো ম্যাচ না দেখে শাহরিয়ারের কাছে আধ ঘন্টা বসলেই হবে। শাহরিয়ার পুরো সপ্তাহের খেলার আদ্যোপান্ত তাকে কাগজে কলমে বুঝিয়ে দেবে। ইপিএলে কোন দল টপে আছে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে পেপ গার্দিওলা কীরকম দলটাকে পাল্টে দিল, সিয়েরেতে জুভের অবস্থান কোথায়, ইব্রাকে ছেড়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে পিএসজির অবস্থা কেমন, বুন্দেসলিগাতে বয়ান আর ডর্টমুন্ড কী করছে, লা লিগাতে বার্সা রিয়ালের দৌড়ে কে এগিয়ে, রোনালদোর ফর্ম নাই কেন, মেসিকে ছাড়া বার্সা সামনের ম্যাচগুলো উতরে যেতে পারবে কিনা, নেইমার সেরা না বেল, সুয়ারেজ নাকি বেনজেমা, ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণের জন্য শাহরিয়ারের জুড়ি নেই। এত কঠিন কঠিন স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ আর ইতালির নামগুলো সে কিভাবে যে মনে রাখে আল্লাহ মালুম। খেলার খবর বলতে শুরু করলে তার আর থামাথামি নেই, ননস্টপ বলে যেতে পারে। এই জন্যে আমাদের বন্ধু মহলে শাহরিয়ার স্পোর্টস চ্যানেল নামে পরিচিত। রাকিব হলো আগাগোড়া পলিটিক্স স্পেশালিস্ট। দুনিয়ার রাজনীতি কখন কোথায় কিভাবে মোড় নিচ্ছে তার সমস্ত রকম আপডেট থাকে রাকিবের কাছে। গুলির মুখ থেকে ট্রাম্পের বেঁচে আসা থেকে শুরু করে হিলারির ম্যালেরিয়া পর্যন্ত সব খবর তার নখদর্পণে। তবে ইদানিং সে ব্যস্ত পাক ভারত যুদ্ধ নিয়ে। কাশ্মীরের উরিতে হামলা নিয়ে পাক ভারতের মধ্যে যে যুদ্ধ ভাব বিরাজ করছে তার চুল চেরা বিশ্লেষণ করেই যাচ্ছে সে। রাকিব মনে করছে উরির হামলাটা আসলে ভারতের প্রধানমন্ত্রী মোদির একটা ব্লাইন্ড গেম। তার মতে উরিতে যারা হামলা করেছে তারা যদি সত্যি পাকিস্তানি হবে তাহলে নিহত হামলাকারীদের মিডিয়ার সামনে না এনে রাতারাতি কবরস্থ করে ফেলা হলো কেন? সেই হামলাকারীদের ছবি আর পরিচয় মিডিয়ার সামনে এনে পাকিস্তানকে একঘরে করে দেবার একটা দারুণ চান্স ছিল ভারতের হাতে, কিন্তু ভারত তা করল না কেন? কেন তারা রাতারাতি লাশগুলো সেনা ক্যাম্পেই দাফন করে ফেলল? কেন পাকিস্তানের কাছে লাশ হস্তান্তর করা হলো না ইত্যাদি পয়েন্ট ধরে রাকিবের মনে সন্দেহ আছে। যুদ্ধ যদি সত্যি লেগেই যায়, কোন পক্ষ বেনিফিটেড হবে, কার কত সামরিক শক্তি, কে কোন দিক থেকে আক্রমণ প্রতি আক্রমণ চালাবে সেগুলোরও পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা দিচ্ছে সে। আলোচনার মাঝখানে হঠাৎ নিলয়দার আগমন। নিলয়দা আমাদের যে সিনিয়র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিল। আমাদের চেয়ে ঢের সিনিয়র হওয়া সত্ত্বেও আমাদের সাথে তার বন্ধুসুলভ আচরণ দেখে বোঝার উপায় নেই যে নিলয়দা এত সিনিয়র লেভেলের কেউ। তার হাতে একটি পত্রিকা হাতে নিলয়দা আমাদের পাশে এসে বেঞ্চিতে বসল। নিলয়দাকে দেখে সাজিদ আরেক কাপ রং চার অর্ডার করল। চা চলে এলে নিলয়দা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বাক স্বাধীনতার মূল্য পৃথিবীর কোথাও নেই বুঝলি, কোথাও নেই। কথাগুলো এমনভাবে বলল যে নিলয়দাকে খুব মর্মাহত দেখালো। নিলয়দা কোন পয়েন্ট থেকে কথাগুলো বলল তা আমাদের কারো মাথাতে আসেনি তখনও। রাকিব বলে উঠল, নিলয়দা কি পশ্চিমবঙ্গের ধর্মীয় কটূক্তির দায়ে গ্রেফতার হওয়া তারেক বিশ্বাসের কথা বললে? নিলয়দা রাকিবের কথার প্রত্যুত্তরে কোনো কিছু বলল না। তার মানে রাকিবের ধারণা ঠিক। অন্য সময় হলে রাকিবের এরকম উপস্থিত বুদ্ধির বহর দেখে নিলয়দা তার পিঠ চাপড়ে দিয়ে বলতো, সাবাস। কিন্তু আজ খুব ফ্রাস্ট্রেটেড থাকায় নিলয়দা খুব অফ মোডে আছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা খুব শর্টলি ব্যাখ্যা করল রাকিব। পশ্চিমবঙ্গের এক নাস্তিক তরুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার ফলে সাইবার আইনে গ্রেফতার হয়েছে পরশুদিন। এটাকে নিলয়দা বলছে বাক স্বাধীনতার উপর আঘাত। সাজিদ তার চায়ে শেষ চুমুক দিয়ে বলল, এতে দোষের তো কিছু দেখছি না দাদা। ছেলেটা দোষ করেছে, সে তার শাস্তি পাচ্ছে। হোয়াটস রং? নিলয়দা মুখের রং পরিবর্তন করে বড় বড় চোখে সাজিদের দিকে তাকালো। বলল, একজন 50 বুড়ো লোক 9 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করলে দোষ নেই, তা নিয়ে কথা বললেই দোষ হয়ে যায়? সাজিদ বলল, কথা বললে তো দোষ নেই দাদা,
কিন্তু অশ্লীল ভাষায় কটূক্তি করাটা দোষের। একটি ধর্মের পবিত্র নবীকে নিয়ে এরকম খিস্তি করাটা মূল্যবোধ বিরোধী তো বটেই, এটা সংবিধান বিরোধীও। গোষ্ঠী কিলাই তোমার এরকম মূল্যবোধ আর সংবিধানের। সাজিদ বুঝল নিলয়দা খুব ক্ষেপে আছে, তাকে সহজে বোঝানো যাবে বলে মনে হচ্ছে না। সাজিদ বলল, দাদা মনে আছে তোমার? আমি তখন সবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তোমার সাথেও প্রথম পরিচয় হয় তখন। এক সন্ধ্যায় হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী শাওনকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে যখন আমি আপত্তি তুলেছিলাম, তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে বিয়ে হলো একটা বৈধ সামাজিক বন্ধন। যখন তাতে দুটি পক্ষের সম্মতি থাকে তখন সেখানে বয়স, সামাজিক স্ট্যাটাস কোনো কিছুই ম্যাটার করে না। হুমায়ুন আহমেদের বেলায় যে কথাগুলো প্রযোজ্য, সেই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় কেন প্রযোজ্য হবে না? নিলয়দা কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর বলল, তাই বলতে চাচ্ছিস 9 বছরের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা বৈধ হয়ে যাবে? সাজিদ হাসল, বলল, দাদা আমি মোটেও তা বলছি না। আমি প্রথমে বোঝাতে চাইলাম যে বিয়ে একটা সামাজিক বন্ধন। তো সামাজিক বন্ধন ধরে রাখতে 9 বছরের কিশোরী বিয়ে করতে হবে নাকি? সাজিদ উঠে দাঁড়ালো, আমি জানি সে লেকচার শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়ের বিয়ে নিয়ে একটি না দীর্ঘ লেকচার দেওয়ার জন্য সে মেন্টালি প্রস্তুতি নিচ্ছে। যা ভাবলাম তাই। সাজিদ বলতে শুরু করলো, দাদা প্রথমে বলে রাখি, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহুয়ের বিয়ে নিয়ে আপত্তি তুলে, তাদের প্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যৌন লালসায় কাতর ছিলেন, সেজন্য তিনি নাকি কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেছিলেন। তাদের এই দাবি যে কতটা বাতুলতা আর ভিত্তিহীন তা ইতিহাস থেকে আমরা দেখব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে। বলা বাহুল্য, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের একজন টগবগে তরুণ, ঠিক সেই সময় তিনি বিয়ে করলেন 40 একজন মহিলাকে, যিনি কিনা আবার একজন বিধবা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের গর্ভেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছিল। বলো তো দাদা, তোমাদের ভাষায় যিনি একজন যৌনকাতর মানুষ, তিনি কেন তার পুরো যৌবনকাল একজন বয়স্ক বয়োবৃদ্ধ মহিলার সাথে কাটিয়ে দিলেন? তুমি হয়তো বলবে খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের প্রচুর ধন সম্পত্তি ছিল, পাছে এগুলো হারানোর ভয়ে হয়তো তিনি আর বিয়ে করেননি। তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটা ইতিহাসসম্মত যে সম্পদশালী খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে দেননি। তার উপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজেই যেখানে একজন বিধবা ছিলেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি সেই অবস্থায় আরেকটি বিয়ে করতে চাইতেন, তাতে বাধা দেওয়ার অধিকার খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের থাকার কথা না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন কাতরতা থেকে কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেননি। নিলয়দা প্রশ্ন করল, তাহলে কিশোরী আয়েশাকে বিয়ে করার হেতু কি? সাজিদ বলল, লেট মি ফিনিশ। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করার একটা হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন। কারণ জ্ঞানে গুণে আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন আরব কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তার সেই প্রজ্ঞা, সেই জ্ঞান, সেই বিচক্ষণতা যাতে পুরোপুরিভাবে ইসলামের কল্যাণার্থে ব্যবহার হতে পারে, তার জন্য হয়তো এই হুকুম। স্পোর্টস চ্যানেল শাহরিয়ার এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, সাজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুমপ্রাপ্ত, এই কথার ভিত্তি কি? সাজিদ শাহরিয়ারের দিকে তাকিয়ে বলল, নবীদের স্বপ্নও এক প্রকার ওহী, এটা জানিস তো? হ্যাঁ, বুখারীর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে একবার বললেন, হে আয়েশা, আমি তোমাকে 2 বার স্বপ্নে দেখেছিলাম। একটি রেশমের উপরে, একটি কারো একজনের মুখচিহ্ন।
আমি যখন রেশমের উপর থেকে আবরণ সরালাম, আমি দেখলাম এটা তোমার মুখাবয়ব। তখন কেউ একজন আমাকে বলল, হে মুহাম্মদ, এটা তোমার স্ত্রী। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তাহলে এটাই হবে। বুখারীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে একটি সম্মতি। শাহরিয়ার আবার বলল, কিন্তু তুই যে বললি তার জ্ঞান প্রজ্ঞা ইসলামের কল্যাণার্থে ব্যবহারের জন্যই এই হুকুম, তার দলিল কি? সাজিদ বলল, এটা তো সর্বজনবিদিত সত্য কথা। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর পর সবচেয়ে যিনি বেশি হাদিস মুখস্থ রেখেছিলেন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ছিল কোরআনের অগাধ পাণ্ডিত্য। এমনকি বড় বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে ফতোয়ার জন্য আসত। তার ফিকহি জ্ঞান ছিল অসামান্য। আবু মুসা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এমন কখনো হয়নি ফিকহি বিষয়ে আমরা কোনো কিছুর সমাধানের জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলাম কিন্তু সন্তোষজনক উত্তর পাইনি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর এই যে জ্ঞান প্রজ্ঞা, এজন্য তিনি আল্লাহ কর্তৃক উম্মুল মুমিনিন হিসেবে সিলেক্টেড হয়ে যান। এছাড়াও তৎকালীন আরবে খুব ছোট বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যেত। তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এটা ঠিক, যুগের সাথে সাথে সেটা পাল্টিয়েছে। এখন মেয়েদের অনেক চিন্তা, ক্যারিয়ার গড়ো, পড়াশোনা করো, বিদেশ যাও, উচ্চ ডিগ্রি সার্টিফিকেট নাও। তখন আরবের মেয়েদের চাকরি করার দরকার হয়নি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার রীতি তখনও ছিল না। ঘরোয়া পরিবেশে তারা ধর্মীয় জ্ঞান অর্জন করত, এজন্য খুব ছোট বয়সে তাদের বিয়ের রীতি ছিল। তখন মেয়েদের ছোট বয়সে যে বিয়ের রীতি ছিল তা আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর জীবনের আরেকটি ঘটনা থেকেই বোঝা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়। তার নাম ছিল জুবাইর। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করায় এই বিয়েটা ভেঙে যায়। এর থেকে কি প্রমাণ হয় না তখন মেয়েদের ছোট বয়সেই বিয়ের প্রচলন ছিল? তাছাড়া তখনকার মক্কার কোনো বিধর্মীরা এই বিয়ে নিয়ে আপত্তি তুলেনি। তারাও জানতো এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। নীলয়দা বলল, মুহাম্মদ তো এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, তিনি এই অদ্ভুত রীতি ভাঙলেন না কেন? সাজিদ বলল, দাদা ঠিক বলেছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন রীতি ভেঙে রীতি করার জন্য, কিন্তু তিনি সেসব রীতি ভাঙার জন্য এসেছিলেন যা অনৈতিক, যেমন কন্যা শিশুকে জীবন্ত দাফন। তিনি আরবে সেসব কালচার পাল্টে দিয়েছেন যা জাহেলিয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু ছোট বয়সে বিয়ে সেরকম কোনো ব্যাপার নয়। বিজ্ঞান আমাদের বলে মেয়েরা পুরুষের চেয়ে 10 গুণ তাড়াতাড়ি ম্যাচিওর হয়, সেটা ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবেই। তাছাড়া তখনকার আরবে ছোট বয়সে বিয়ে হবার পরও মেয়েরা খুব নর্মালি সন্তান জন্ম দিত, এটা কোনো সমস্যা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চেঞ্জ করার তো দরকার ছিলই না, যা দরকার ছিল তা তিনি করেছেন। তুমি কি আশা করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তৎকালীন আরবদের উটের ব্যবসা তুলে দিয়ে তাদের শেয়ার ব্যবসা শেখালেন না? কেন তিনি খেজুরের ব্যবসা তুলে দিয়ে সেখানে চকলেট আর রসমালাইয়ের ব্যবসা প্রচলন করলেন না? তুমি হয়তো ভাবছো তৎকালীন আরবের বালকদের উট চড়ানো থেকে মুক্তি দিয়ে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে একটি করে কম্পিউটার এবং একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলেন না? সাজিদের কথা শুনে আমি, রাকিব আর শাহরিয়ার হা 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 করে হাসতে লাগলাম। সাজিদ বলল, মানুষ মাত্রই তার সমাজের সুস্থ নিয়মগুলোর সাথে মিলিয়ে চলতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার ব্যতিক্রম ছিলেন না দাদা। তাছাড়া এত অল্প বয়সে বিয়ে কেবল 1500 বছর আগে ছিল তা নয়, শিল্প বিপ্লবের পরেও অনেক উন্নত দেশে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়সসীমা 10-এর নিচে ছিল। তাছাড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও 500 বছর পরে ইংল্যান্ডের রাজা জন 44 বছর বয়সে 12 বছর বয়সী রানী ইজাবেলকে বিয়ে করেছিলেন। এই ব্যাপারগুলো তখনকার সমাজে যুগে খুব স্বাভাবিক ছিল, যেমন স্বাভাবিক সঙ্গম করে সন্তান উৎপাদন করা। তাছাড়া উপমহাদেশেও যে খুব ছোট বয়সে বিয়ের একটা রীতি ছিল তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী থেকেই আমরা দেখতে পাই। লেখক সেখানে দেখিয়েছেন তখনকার সময়ে 8 থেকে 11 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হতো।
হৈমন্তীর বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে যাওয়ায় অর্থাৎ 17 হয়ে যাওয়ায় তার শাশুড়ি সেটা সবার কাছ থেকে লুকোতে চাইছিলেন। হৈমন্তীকেও মিথ্যে বলার জন্য শিখিয়ে দিয়েছিলেন। এখান থেকেই বোঝা যায় রবীন্দ্রনাথের সময়েও 8 থেকে 11 বছর বয়সী মেয়েদের বিয়ে ছিল একটি স্বাভাবিক ঘটনা। সেই গল্পে আমরা পণ প্রথার কুফল সম্পর্কে একটি আভাস পেলেও কোথাও কিন্তু বিয়ের বয়স নিয়ে উচ্চবাক্য দেখিনি, বরং হৈমন্তীর বয়স বেশি হয়ে যাওয়াতেই কিছুটা আপত্তি দেখা গেছে। এখান থেকেই বুঝতে পারি রবীন্দ্র আমলেও ছোট বয়সে বিয়ের একটি প্রচলন ভারতবর্ষেই মজুদ ছিল। সাজিদের এই লেকচারে নিলয়দা সন্তুষ্ট না, বলল, দেখো ভাই, যতই তেনা পেঁচাও, একজন বয়োবৃদ্ধ লোক একজন 9 বছর বয়সী কিশোরীকে বিয়ে করেছে, এটাকে তুমি কোনোভাবেই ডিফেন্ড করতে পারো না, সে প্রফেট হোক আর যাই হোক। আমি ভাবলাম এইবার সাজিদ পরাজিত হবে, হাল ছেড়ে দিয়ে হতাশ গলায় বলবে, না আর পারলাম না দাদা। কিন্তু না, সাজিদের মধ্যে আমি তেমন কিছুই দেখলাম না। সে খুব স্বাভাবিক, মুচকি একটি হাসির রেখা তার ঠোঁটে। সে আরেক কাপ চায়ের অর্ডার করল। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা, ছাত্রলীগের নতুন কমিটিতে পদ পেয়েছ শুনলাম। নিলয়দা বলল, সাহিত্য সম্পাদক। সাজিদ বলল, নতুন একটি আইন হলো শুনলাম, বঙ্গবন্ধু এবং তার পরিবার নিয়ে কেউ কটূক্তি করলেই ধরা হবে নাকি? হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে তো সেটা সহ্য করা হবে না। তা ঠিক, বঙ্গবন্ধু তো তোমাদের আইডল। নিলয়দা বলল, আমাদের আইডল কী রে? বঙ্গবন্ধু বাঙালি জাতির আইডল। জি সেটাই দাদা। আচ্ছা দাদা, তুমি জানো বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী ছিল? নিলয়দা অবাক হবার ভঙ্গি করে বলল, কী সব বলছিস তুই? জানবো না কেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বেগম। সাজিদ বলল, দাদা তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জন্ম কোন সালে? নিলয়দা কিছুক্ষণ ভাবলেন, বললেন, বলে গেছি রে, বিসিএসের জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন পড়েছিলাম। সাজিদ তার ফোন বের করে সেখান থেকে উইকিপিডিয়ায় বেগম ফজিলাতুন্নেসা লিখে সার্চ দিল। উইকিপিডিয়ার রেজাল্ট দেখালো বেগম ফজিলাতুন্নেসার জন্ম 1930 সালে। সাজিদ সেটা নিলয়দাকে দেখালো। নিলয়দা বলল, মনে পড়েছে, কিন্তু তাতে কি হয়েছে? হঠাৎ এই ব্যাপারে চলে গেলি কেন? সাজিদ বলল, দাদা তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবের কত সালে বিয়ে হয়? নিলয়দা না সূচক মাথা নাড়ল। সাজিদ আবার উইকি থেকে দেখালো, বঙ্গবন্ধুর সাথে বেগম ফজিলাতুন্নেসার বিয়ে হয় 1938 সালে। সাজিদ বলল, দাদা 1938 থেকে 1930 বাদ দিলে কত থাকে? নিলয়দা বলল, 8। সাজিদ বলল, জি দাদা, একদম ঠিক বলেছ। 1938 থেকে 1930 বাদ দিলে থাকে 8। ঠিক 8 বছর বয়সের বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধুর বিয়ে হয়। আচ্ছা দাদা, আমি কি এটাকে বাল্যবিবাহ বলতে পারবো? বলতে পারবো। শেখ মুজিব একজন যৌনকাতর পুরুষ ছিলেন, যার ফলে তিনি মাত্র 8 বছর বয়সের ফজিলাতুন্নেসাকে বিয়ে করেছেন। আমি এরকম বললে আমার বিরুদ্ধে কি মামলা হওয়া উচিত দাদা? বলো তো, একবিংশ শতাব্দীর শেখ মুজিবুর রহমান যেটা পেরেছেন, মাত্র 8 বছর বয়সী একজন কিশোরীকে বিয়ে করে এতগুলো সন্তান জন্ম দিতে পারলে 1500 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পারবে না? কেন তাকে ধর্ষক, যৌনকাতর, যৌন লিপ্সু ডাকা হবে? তাকে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে অশ্লীল কথা লিখে কেউ আইনের জালে ফাঁসলে তার জন্য কেন তোমার মন কাঁদবে, যেখানে তুমি শেখ মুজিবের জন্য তৈরি করে রেখেছো সাইবার আইন? আকাশ থেকে পড়লে যা হয়, নিলয়দার অবস্থাও তখন তেমন। নিলয়দা এরকম একটা জবাব পাবেন তা হয়তো কল্পনাও করেনি। চায়ের বিল দেওয়ার জন্য সাজিদ এগিয়ে গেল। গম্ভীর রাজনীতিপ্রিয় রাকিব এসে বলল, দোস্ত, পরানটা ঠান্ডা করে দিয়েছিস একদম, বিলটা আমায় দিতে দে প্লিজ। সাজিদ মুচকি হাসল। প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব 13 এখানেই শেষ হলো। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।